সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন আজকের পর্ব উপভোগ করি। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরে চট্টগ্রাম অঞ্চল থেকে চূড়ান্ত পর্বে উঠেছে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম। এই দুই দল আগামী 7 ও 8 ডিসেম্বর ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নতুন সাজে সেজে উঠেছে তৃতীয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে। ভেতরে গোল 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 থিম সঙ্গের তালে তালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস, স্লোগান আর আনন্দঘন পরিবেশে উৎসব মুখর হয়ে ওঠে পুরো চত্বর। উদ্বোধনী অনুষ্ঠান যেন পরিণত হয়েছিল তারার মেলায়। ঢাকা থেকে এসে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া টুর্নামেন্টের তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক 4 অধিনায়ক, টুর্নামেন্ট কমিটির প্রধান আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি, চট্টগ্রামের সন্তান মামুনুল ইসলাম ও জাহিদ হাসান এমিলি। তাদের উপস্থিতিতে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের উৎসবমুখর পরিবেশে যোগ হয় বাড়তি উচ্ছ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। মাঠ পাওয়া যায় না, অর্গানাইজিং একটু ডিফিকাল্ট, ইউনিভার্সিটি সময় দিতে পারে না, অনেক কিছু আছে। আমার খুব ভালো লাগছে যে লেভেলও খেলা যে বাড়তেছে, আমাদের কোয়ালিটি যে বাড়তেছে। অ্যান্ড অনেক ছেলেরা এখন সুযোগ পাচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। অনেক ইউনিভার্সিটি এখন ফুটবল স্কলারশিপ দিচ্ছে। তো ফুটবল যারা ভালো খেলে একটু সুযোগ হয়ে গেছে তাদের একটু স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি যাওয়া, এটা আমাদের জন্য খুব ফুলফিলিং। ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা সম্প্রচার তাশিক আহমেদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানে এসে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সহ সাবেক তারকা ফুটবলাররা। এইখানে মেবি ইন দ্য ফিউচার আমরা দেখতে পারি 3-4টা ন্যাশনাল টিম প্লেয়ার, সো ইট উইল বি আ গুড বেনিফিট ফর দ্য হোল নেশন। না, এই ধরনের পদক্ষেপ আপনাকে এক হচ্ছে হলো মাদক থেকে দূরে করতেছে। একটা বাচ্চা ইন্টারের পর যখন ম্যাট্রিক ইন্টারের সময় কিন্তু তার খারাপ সময়টা আসে, অভ্যাসটা, এই জিনিসটা চেঞ্জ হচ্ছে এবং আপনি ব্যক্তিগতভাবে শারীরিক মেন্টালি ভালো থাকবেন। ইউনিভার্সিটি লেভেলে যেহেতু তারা পড়া একসাথে খেলা, জ্ঞান এবং আপনার খেলা দুটোই একসাথে পাবে তারা, এইটা আমি মনে করি যে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করবে আপনার খেলোয়াড়দেরকে, ফুটবল খেলোয়াড়দেরকে। তো 2টি বছর যেভাবে টুর্নামেন্টে সাকসেস করে নিয়ে আসছে, যেভাবে হাইপ তৈরি হয়েছে, এবারও তার চেয়ে কোনো অংশ কম হবে না। ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ফুটবল খেলার জন্য। সুতরাং এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এমন উৎসবের আবহেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে টুর্নামেন্টের তৃতীয় আসর। উদ্বোধনী ম্যাচে সমর্থকদের উল্লাসের পাশাপাশি হারের আক্ষেপ আর প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা মিলিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের চট্টগ্রাম পর্ব পেয়েছে বর্ণিল সূচনা। প্রথম আলো এবং ইস্পাহানি একসাথে যে আয়োজন করেছে এটা সত্যি প্রশংসনীয় এবং এটিএন বাংলা বরাবরই খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে। সেই জায়গা থেকে এটিএন বাংলার একটা কমিটমেন্ট আছে এবং সেখান থেকে আমরা এসেছি। আমরা বিশ্বাস করি আজকের এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা আছে এখানে, তারা আগামীতে জাতীয় পর্যায়ে খেলবে। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরে চট্টগ্রাম অঞ্চল থেকে চূড়ান্ত পর্বে উঠেছে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম। এদিকে খুলনা পর্ব দিয়ে শেষ হলো ঢাকার বাইরের 3টি অঞ্চলের খেলাই। রাজশাহী অঞ্চলে চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চতুর্থ দল হিসেবে চূড়ান্ত পর্বের টিকিট পেল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 28 নভেম্বর ঢাকার আঞ্চলিক পর্ব শুরু হবে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ইস্পাহানির প্রথম আলো তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজশাহী পর্ব রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে। এই ফুটবল উৎসব যেখানে রাজশাহী অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিয়েছিল 4টি বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক সাইদুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সত্যনারায়ণ ভৌমিক, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সব দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের ইচ্ছা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলায় দেশকে নেতৃত্ব দেবে। তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই আমাদের এই আয়োজন।
ভালো খেলোয়াড় তৈরি করা, সেটাই আমাদের লক্ষ্য। প্রথমবার ছিল 32টা বিশ্ববিদ্যালয়, পরে 42টা, এবার 46টা। আসলে এবার 71টা বিশ্ববিদ্যালয় অংশ নিতে চেয়েছিল, কিন্তু আমাদের সামগ্রিক ব্যবস্থাপনা, পরিচালনা, অর্থ ইত্যাদি ইত্যাদি বা সাংগঠনিক ইত্যাদির কারণে আমরা এটা বেড়ে উঠিনি। তো আগামীবার মনে হয় যে আরও কিছু সংখ্যা আমরা বাড়াবো। পর্দা উঠেছে খুলনা অঞ্চলেরও। খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। নানান রঙের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দক্ষিণ এশিয়ার ফুটবলের পরিচিত মুখ, 8টি সাফ চ্যাম্পিয়নশিপ খেলা সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য। খুলনা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে 4টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল। বাংলাদেশ সেপাক টাক্রা অ্যাসোসিয়েশনের স্পন্সর আর্টিজান আউটফিটার্স লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব 2025 সেপাক টাক্রো টুর্নামেন্ট। 2030 সালের এশিয়ান গেমসের সেপাক টাক্রো খেলার পদক জয়ের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা পর্যায়ে তৃণমূল পর্যায়ের খেলোয়াড় বাছাই করার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশন। বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের স্পন্সর আর্টিসান আউটফিটার্স লিমিটেড এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব 2025 সেপাক টাক্রো টুর্নামেন্ট। গত 24 নভেম্বর রাঙ্গামাটির কাউখালী উপজেলার এই টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও শত শত দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 2030 সালের এশিয়ান গেমসের সেপাক টাক্রো খেলার পদক জয়ের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা পর্যায়ে তৃণমূল পর্যায়ের খেলোয়াড় বাছাই করার পরিকল্পনা বাস্তবায়নের কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশন। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে কাউখালী উপজেলা যুব উন্নয়ন ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী আতিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ঢালি এবং কাউখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আউ আলীন খালেক। সংক্ষিপ্ততার কথা বিবেচনা করি, যে কথাগুলি না বললে না হয়। নারী কাবাডি বিশ্বকাপের শিরোপা ধরে রেখেছে ভারত। শহীদ সৌরবর্দী স্টেডিয়ামে ফাইনালে চাইনিজ তাইপেকে 35-28 পয়েন্টে হারিয়েছে ভারতের মেয়েরা। এদিকে স্বাগতিক বাংলাদেশ আগের আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এবার তারা ব্রোঞ্জ পদক জিতেছে কাবাডি বিশ্বকাপে, যেটা তাদের প্রথম সাফল্য। ভারতীয় দলের পক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 2012 সালে ইরানকে হারিয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার ঢাকায় হওয়া দ্বিতীয় আসরে প্রথম থেকেই ছন্দে ছিলেন তারা। যেখানে পয়েন্ট পেয়েছিল গ্রুপ পর্বে অজয় থাকার পর সেমিফাইনালে ইরানকে হারিয়ে ফাইনালে টিকিট কাটে ভারত। সেকেন্ড রেট ভারতের পক্ষে তাদের, যদিও ফাইনালে প্রথমার্ধে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করে চাইনিজ তাইপে। প্রথম মিনিট থেকেই অনেকটা সমানতালে পারফর্ম করে দুই দল, কিন্তু বিরতির আগে ভারত প্রতিপক্ষকে অল আউট করে লিড বাড়িয়ে নেয়। ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত চাইনিজ তাইপে শেষ পর্যন্ত 20-16 পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত। আরো একটা পয়েন্ট বাইরে থাকা অবস্থায় ধরতে গেলে পয়েন্ট উল্টো যাবে। বিরতির পর এই ব্যবধান কমানো তো দূরে থাক, উল্টো ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে যায় চাইনিজ তাইপে। ম্যাচ শেষ হওয়ার 4 মিনিট আগে চাইনিজ তাইপে ফেরার আভাস দিলেও ভারতের স্কোরটা আর ধরতে পারেনি। ফলে নারী কাবাডি বিশ্বকাপে চাইনিজ তাইপেকে হারিয়ে শিরোপা ধরে রাখলো ভারত। বাংলাদেশ কাবাডি ফেডারেশন বাংলাদেশ দলের অধিনায়ক। এদিকে স্বাগতিক বাংলাদেশ আগের আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এবার তারা ব্রোঞ্জ পদক জিতেছে কাবাডি বিশ্বকাপে, যেটা তাদের প্রথম সাফল্য। সেমিফাইনালে চাইনিজ তাইপের সঙ্গে সমান তালে লড়াই করে 25-18 পয়েন্টে হেরে যায় শাহনাজ পারভীনের দল। ভালো রেড করেন এবং রেডে যথেষ্ট, তবে এবারে বেশি ঢুকে গেলেন টিপে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়লেও তাদের সামাজিক সুরক্ষা এখনও চ্যালেঞ্জের মুখে। পরিবার, সমাজ, প্রতিষ্ঠান ও ক্রীড়া কাঠামোতে নানা বাধা ও ঝুঁকি নারীদের ক্রীড়া ক্যারিয়ারকে ব্যাহত করছে। এই সমস্যা উত্তরণের লক্ষ্যে ঢাকার সাভারে বিকেএসপির অডিও ভিজুয়াল সেন্টারে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শীর্ষক এক সেমিনার। বিকেএসপির শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াবিদগণ অংশগ্রহণ করেছিলেন এই সেমিনারে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়লেও তাদের সামাজিক সুরক্ষা এখনও চ্যালেঞ্জের মুখে। পরিবার, সমাজ, প্রতিষ্ঠান ও ক্রীড়া কাঠামোতে নানা বাধা ও ঝুঁকি নারীদের ক্রীড়া ক্যারিয়ারকে ব্যাহত করছে। এ সমস্যা উত্তরণের লক্ষ্যে ঢাকার সাভারে বিকেএসপির অডিও ভিজুয়াল সেন্টারে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শীর্ষক এক সেমিনার। সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক তামান্না আজিজ তুলি, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌসারা খানম, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু, ফরহাদ জেসমিন লিটি, নয়না চৌধুরী, নিবেদিতা দাস, কামরুন্নাহার ডানা, শারমিন আক্তার ও দেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা। এছাড়াও ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রদান করেন নারী ক্রীড়াঙ্গনের সর্বজন সমাদৃত দাবারু রানী হামিদ এবং অ্যাথলেটিক্সের কিংবদন্তি সুফিয়া খাতুন। সকল বক্তাই সর্বক্ষেত্রে সর্বসময় নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সকল ফেডারেশনকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিতেছে দিনাজপুর জেলা। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে সিরাজগঞ্জ জেলাকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় দিনাজপুর। একজন গোলরক্ষক মেহেদি হাসান তিনি দায়িত্ব পালন করছেন। কিক অফের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হয়ে গেল। এবারে মাঝমাঠে বল, সেখানে অবশ্য নানা চড়াই উতরাই আর চ্যালেঞ্জের বেড়াজাল পেরিয়ে সফলভাবে পর্দা নামল বাংলাদেশের জেলা ফুটবলের সবচেয়ে বড় আসর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের। গত ৩০ অক্টোবর মুন্সিগঞ্জে উদ্বোধনের পর দীর্ঘ প্রায় ৩ মাস ধরে চলা এই টুর্নামেন্ট কমলাপুরে ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো। ফাইনাল খেলায় উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অসাধারণ এবারে অবশ্য ডান পায়ের শট করেছিলেন, সেটি অবশ্য চলে গেল। ফাইনাল ম্যাচের শুরু থেকে দুদল আক্রমণ পাল্টা আক্রমণ করে খেললেও অধিনায়ক সাগর মোহান্তর গোলে ১৩ মিনিটে এগিয়ে যায় দিনাজপুর। শুরু থেকে প্রতিপক্ষের বক্সে একাধিক আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেনি সিরাজগঞ্জ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দিনাজপুর। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়াতে মরিয়া ছিল দিনাজপুর, তবে বিরতির পর দ্বিতীয় গোল পেতে তাদেরকে ১৫ মিনিট অপেক্ষায় থাকতে হয়। ম্যাচের ৬০ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে বাঁ পায়ের ফ্রি কিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন প্রদীপ সরেন। তবে ২ মিনিট পর উজ্জ্বল হোসেনের দারুণ গোলে ব্যবধান কমায় সিরাজগঞ্জ। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে পেনাল্টি পায় সিরাজগঞ্জ। সফল স্পট কিকে দলকে ২-২ সমতায় ফেরান হাসান আলী। এতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১২ মিনিটে দারুণ এক ভলিতে ইয়াসিন আলী গোল করে দিনাজপুরকে ফের এগিয়ে নেন ৩-২ ব্যবধানে। অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি সিরাজগঞ্জ। ফলে টুর্নামেন্টের ফাইনালে সিরাজগঞ্জ জেলাকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় দিনাজপুর। সেখান থেকে প্রদীপ সরেন তিনি আর বল নিয়ে এগুলেন না, অর্থাৎ রেফারি সাইমন হাসান যখন পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল। বাংলাদেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন কিংবা অ্যাসোসিয়েশন কি অনেক আর্থিক সীমাবদ্ধতার মধ্যে দিয়েই কাজ করতে হয়।
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু জানিয়েছেন, মাত্র ৬০০ টাকা হিসাবে বুঝে পেয়ে কাজ শুরু করেছেন তার নতুন যাত্রা। আরও কি বলেছেন তিনি, চলুন দেখে আসি। আমি যখন ফেডারেশনের দায়িত্ব নিই, এই ফেডারেশনটা আসলে কি বলবো আপনাকে, কিছুই পাইনি। আমি প্লাস আমার যে অ্যাডক কমিটি আমরা দায়িত্ব নিচ্ছি, আমার সভাপতি মহোদয় হলেন মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান সাহেব, ওনার সহ আমরা যারা দায়িত্ব নিয়েছি 19 সদস্য বিশিষ্ট কমিটি, আমরা এসে দেখলাম যে এই ফেডারেশন একটা গোডাউনের মতো ছিল এবং এই ফেডারেশনটাকে এই গোডাউন থেকে আপনি আজকে দেখছেন যে কি সুন্দর করে আমরা সাজিয়েছি, এইটাকে এই জায়গায় আনতে আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্রীড়া পরিষদ থেকে আমাদেরকে বলেছে আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনারা দায়িত্ব পালন করুন, এবং ওনাদেরকে আমরা টাইম টু টাইম সমস্ত কিছু আমাদের চিঠিপত্রের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা এই জিনিস পাইনি, আমরা এগুলো পাচ্ছি না, আমরা ফেডারেশন চালাতে আমাদের অনেক সমস্যাও পোহাতে হচ্ছে। সেই সঙ্গে আরেকটা দুঃখের বিষয় হলো আমাদের ফেডারেশনের একটা ওয়েবসাইট ছিল এবং গত 2 বছর ধরে সেই ওয়েবসাইট কিন্তু হ্যাক করা, সেই ওয়েবসাইট আমাদের কাজ করছে না। আপনারা হয়তো জানেন যে গত 14 বছর পরে আমি আবার এই ফেডারেশনের দায়িত্ব নিয়েছি, দায়িত্ব আমাকে প্রদান করা হয়েছে। তো আমাদের বর্তমান কমিটির যারা আছেন সবাই খুব উশু-প্রাণ লোক এবং আমাদের সাবেক যারা উশুর যারা প্রতিষ্ঠাতা ছিলেন সবাইকে আমরা একত্রিত করার চেষ্টা করছি এবং আমরা অনেককে নিয়ে এসেছি এবং যারা উশুর জন্য নিবেদিত প্রাণ ছিল তাদেরকে আমরা আবার সংগঠিত করেছি। তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সাব কমিটি করে আমরা গেমগুলোর আয়োজন করছি, প্রোগ্রামগুলো আয়োজন করছি। সবাই উৎফুল্লভাবে কাজ করছেন এবং আনন্দের সঙ্গে কাজ করছেন যে ফেডারেশনটাকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। 2026 টি-20 বিশ্বকাপে গ্রুপিং ও সূচি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার আইসিসি ঘোষণা করেছে টুর্নামেন্টের সূচি। 7 ফেব্রুয়ারি শুরু, বিশ্বকাপ শেষ হবে 8 মার্চ। 20টি দল 4টি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম পর্বে। বাংলাদেশ পড়েছে সি গ্রুপে, যেখানে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও নবাগত ইতালি। উদ্বোধনী দিনেই প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বজুড়ে ফুটবলের অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে ফিফা। সৌদি আরবের সরকারি সংস্থা সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। এই চুক্তির আওতায় বিশ্বব্যাপী স্টেডিয়াম ও অন্যান্য ক্রীড়া অবকাঠামো নির্মাণে $1 বিলিয়ন বা $100 কোটি অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মালয়েশিয়ার স্পিন অলরাউন্ডার বিরানদীপ সিং করে ফেললেন আন্তর্জাতিক টি-20তে এক অনন্য কীর্তি। ফর্মেটটির ইতিহাসে তিনি প্রথম ক্রিকেটার যিনি একসঙ্গে 3000 রান ও 100 উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন। কুয়ালালামপুরে বাহরাইনের বিপক্ষে মিনি SEA ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে এই কীর্তি গড়লেন বিরানদীপ। আগামী মাসে পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী দলের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দল। এই সিরিজ খেলতে ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তানের মেয়েরা। সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। মাত্রই 18 বছর বয়সে খৈখৈ মারমার হাতেই বাংলাদেশ টেবিল টেনিসের ইতিহাসে রচিত হয়ে গেল এক নতুন অধ্যায়। সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র দ্বৈতে রূপা জিতে সারা ফেললেন রাঙামাটির দুর্গম এলাকার বাসিন্দা খৈখৈ সাই মারমা। এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটস অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।